মাঝরাতে পানি খেতে উঠে নিজের স্বামীকে মেজ ভাবির ঘর থেকে বের হতে দেখে চমকে উঠল রাহেলা। মেজ ভাইয়া 3 দিন হলো ঢাকায়, এখন ভাবি একা ঘরে। তার স্বামী এত রাতে মেজ ভাবির ঘরে কি করতে গিয়েছিল বুঝতে কিছু বাকি থাকে তা না। এই ঘরের দিকে স্বামীর আসতে দেখেই দরজা ভিজিয়ে দিয়ে বিছানায় উঠে ঘুমানোর অভিনয় করলো রাহেলা। তার স্বামী দরজা ঠেলে সন্তর্পণে হেঁটে এসে বিছানায় তার পাশে শুয়ে পড়ল। রাহেলা এই বাড়ির মেয়ে, তার স্বামী ঘর জামাই। রাহেলা জানে কোনো রকম কুসংস্কার রটলেই তাকে সহ তার স্বামীর এই বাড়ি থেকে বের করে দেবে ভাইয়ারা। তাই এই ব্যাপারে আর কোনো কথা বলে না রাহেলা। পরের দিন সারাদিন মুখ কালো করে রাখলেও তার স্বামী আমজাদকে এই বিষয়ে কিছুই জিজ্ঞেস করে না সে। তারপরের রাতে রাহেলা আর কিছুতেই ঘুমাতে পারে না। তার বিশ্বাস তার মেজভাই যতদিন শহরে আছে প্রতি রাতেই বোধ হয় তার স্বামী মেজভাবির ঘরে গেছে। তার বিশ্বাসকে সত্যি প্রমাণিত করতেই যেন ধীরে ধীরে আমজাদ রাহেলার পাশ থেকে গড়িয়ে মেঝেতে নামলো। এরপর পা টিপে টিপে ঘরের দরজা খুলে বাইরে চলে গেল। রাত এখন কয়টা হবে, 1টা কি 2টা? আমজাদ কোনো কাজ না জোগাড় করতে পারায় ভাইদের উপর নির্ভর করেই বেঁচে আছে তারা দুজন। রাহেলা আমজাদের এই অর্থ উপার্জনের অক্ষমতাটাই পুষিয়ে দেয়। সারাদিন গাধার মতো বাড়ির কাজ করে, সারাদিন কাজ করায় শরীর এতই ক্লান্ত হয় যে সারা রাত মরার মতো ঘুমায় রাহেলা। কয়বার আমজাদ লাথি মেরেও রাহেলার ঘুম ভাঙাতে পারেনি। তাই রাতে যে রাহেলা জেগে থাকতে পারে এমন কোনো ভয়ই তার ছিল না বলা যায়। তা না হলে স্ত্রীকে বিছানায় রেখে কোনো পুরুষ পক্ষে পরনারীর সঙ্গে গভীর রাতে ঘণ্টা কাটিয়ে আসা সম্ভব না। আমজাদ চলে যেতেই বালিশে মুখ গুজে ফুপিয়ে কেঁদে উঠল রাহেলা। সে তার স্বামীকে কত ভালোবাসে, কি না করে সারাদিন তাকে একটু আরামে রাখার জন্য, বড় ভাইদের একটু কথা থেকে তাকে বাঁচানোর জন্য। আর সেই নাকি এমন বিশ্বাসঘাতকতা করলো তার সাথে। আর মেজ ভাবিও যে এমন কিছুর সঙ্গে যুক্ত থাকতে পারে তা তার চিন্তার বাইরে ছিল। পরের 2 রাত অনেক চেষ্টা করেও জেগে থাকতে পারল না রাহেলা। সারাদিনের কাজের ধলকে এতই ক্লান্ত থাকতো যে মাঝরাত পর্যন্ত বিছানায় শুয়ে জেগে থাকা তার পক্ষে অসম্ভব ছিল। তারপরে যখন মেজভাই চলে এলো তখন থেকে রাহেলা কিছুটা নিশ্চিন্ত হলো। তারও কয়েকদিন পর এক রাতে গভীর ঘুম ঘুমিয়ে রয়েছে রাহেলা। অনেক ধাক্কাধাক্কি করেও তাকে উঠানো তার স্বামী আমজাদ। ঘুম জড়ানো ক্লান্ত কটে রাহেলা বলল, কি হয়েছে, এত রাইতে ডাকেন কেন? লাইটটা একটু জ্বালাও তো রাহেলা। সারাদিন কাম কইরা কুল পায় না, উনি আছেন ফুর্তিতে, এখন ঘুমান। আরে রাহেলা, লাইট জ্বালাও না, দেখো কি দে। বিরক্ত হয়ে এই বিছানা থেকে নেমে লাইট জ্বালানো রাহেলা। তারপর চকিতে এসে বসলো। আমজাদ তার সবগুলো দাঁত বের করে হেসে পাঞ্জাবির পকেটে থেকে এক জোড়া চুড়ি বের করলো। আর একটু কাছে আসো, পরাইয়া দেই। চুড়িগুলো দেখেই চিনল রাহেলা এগুলো স্বর্ণের। আর এর মালিক যে মেজভাবি ছাড়া আর কেউ না, তাও সে ভালো করেই জানে। সে ভয়ে ভয়ে ফিসফিস করে বলল, এগুলা তো মেজভাবির, তুমি পাইলা কই? আরে ভয় পাইও না, চুরি করি নাই, মেজভাবি আমারে দিছে। বলো কি, সে কেন দেবে? তোমারে একটা কথা কই। কই কই কইরা ও এতদিন কইতে পারি নাই শরমে। ভাবছিলাম তুমি আমারে ভুল বুঝবা, কিন্তু তোমারে আমি কি কিছু গোপন করি বলো? ভুল বুঝো না বউ। মেজভাই এইবার ঢাকায় যাওয়ার পর কয় রাত আমি মেজভাবির ঘরে গিয়েছিলাম। এবার রাহেলার বুকটা কেঁপে উঠল। এটা তো সে জানে, স্বামীর চরিত্র নিয়ে প্রশ্ন তোলার সুযোগ পেয়েও সে এড়িয়ে গেছে। কিন্তু এমন কথা নিজ থেকে আমজাদ কেন বলছে, কেন তাকে লজ্জা দিচ্ছে? আমজাদ আবার বলল, মেজভাই ঢাকা যাওয়ার পরে মেজভাবির কয় রাত ঘুম খুব জ্বর হয়েছিল, কিন্তু তার সেবা করার মতো কেউ ছিল না। তাই ভাবি কইল, দেখো আমজাদ, তোরে আমি ভাইয়ের মতো দেখি। আমার সারাদিন ভালো লাগে, খালি একটু দুর্বলতা থাকে, কিন্তু রাত হলেই জ্বর বাড়ে। তুই কি রাইতে এসে আমার মাথায় একটু পানি ঢালতে পারবি?
রাহেলা অবাক হয়ে বলল, আমারে কইতেও তো পারতো, ছোট ভাবি, বড় ভাবি আছে, তোমারে কইল কেন? আমারে সারাদিনে জ্বরের কথা একবারও কইল না। আমজাদ মুখটাকে মলিন করে বলল, দেখলা, সব আমার কপালের দোষ। আমি জানতাম তুমি আমার সন্দেহ করবা। আমি কি আর মানুষের বিশ্বাস পাওয়ার যোগ্য? রাহেলা এবার কাঁদো কাঁদো হয়ে বলল, না গো, আমি ওইটা বলি নাই। আমি তোমারে বিশ্বাস করুক না তো কারে করুম কও? তুমি ছাড়া আমার আর কেটা আছে? তুমি আমারে ঠকাইবা, ফেরেস্তা আইসা কইলেও বিশ্বাস করবো না। এই না হইলে আমার বউ। শোনো, ভাবির কইলাম রাহেলার পাঠাইয়া দেবনি। ভাবি কইল, হা, বেচারি সংসারটা লাইগা কাজ কইটা সারাদিন মরতাছে, তারে আবার রাইতে ত্যক্ত করা কেন? রাহেলা জানে যে আমি তোমারে ভাই মানি, তুমি আইসো, রাহেলা কিছুই মনে করবে না। জানলেও ওর মন এত কষ্ট নষ্ট না। তবু আমি তোমারে কিছু কই নাই ডরে। তাছাড়া বুঝতেই তো পারো, পরের বাড়িতে থাকি, বেশি তর্ক মানায় না। কিন্তু তোমারে কইতে লজ্জা লাগলেও বইলা চুপি চুপি ভাবির ঘরে 3 রাত গিয়েছিলাম। পানি না দিলে কি তখন জ্বর ছাড়তো? রাহেলার চোখ ভিজে ওঠে। আহা, তার এই স্বামীকে আর ভাবিকে নাকি সে ভুল বুঝেছে। কি নোংরা চিন্তাই না করেছে সে রাতে। তার স্বামীকে ভাবির ঘর থেকে বের হতে দেখে লজ্জায় মরে যেতে ইচ্ছা করছে রাহেলার। সে সিদ্ধান্ত নেয় তার সহজ সরলে স্বামীকে আর কোনোদিন সন্দেহ করবে না সে। আমজাদ বলল, আমি সেবার সুসনটা করাতেই ভাবি সুস্থ হইয়া গেল, তাই তো খুশি হইয়া দিল এই চুরি জোড়া। কইল, রাহেলারে দিও, তবে দিনের বেলা এইটা পইরো না। রাহেলা, বুঝেই তো পরের ঘরে থাকি 5 লোকে 5 কথা কইবে। রাহেলার শ্রদ্ধা আর ভালোবাসা স্বামীর জন্য উৎসর্গে পড়ে যায়। ঘরের আলো নিভিয়ে স্বামীর সঙ্গে মিশে যায় সে। এই বাড়ির সবচেয়ে অবস্থাপূর্ণ বলা যায় মেঝো ভাই ফরিদকে। তার স্ত্রীও অবস্থা সম্পূর্ণ ঘরের মেয়ে। ফরিদ মিয়ার বড় চালের আড়াতের ব্যবসা। গ্রামের দিকে হলেও ফরিদের ঘরটা দেখার মতো। ইট সিমেন্টের দেওয়াল আর টিনের দোচালা, তার ডান পাশে 2টো ইটের তৈরি ছাপড়া। ঘরে থাকে ছোট ভাই বাদল আর বড় ভাই জলিল। তাদের 2টো ঘরের মুখোমুখি উঠান পেরিয়ে একটা টিন আর বাঁশের তৈরি ঘর। এখানেই রাহেলা আর আমজাদের সংসার। রাহেলা খুব চিকন আর কালো হওয়াতে বাবা মায়ের মৃত্যুর পর 3 ভাই অনেক খুঁজেও কোনো পাত্র পায় না। শেষমেশ এক ভঘুরের ভাদাইমা গোছের এই আমজাদকে ঘর জামাই হিসেবে আনে। ভেবেছিল টুকটাক কিছু কাজে তাকে লাগাবে, কিন্তু সে পুরোই অকর্মা। সে দিনে প্রায় 1 মাস পর বাড়িতে বিরাট উৎসবের মতো আয়োজন হলো। রাহেলার ছোট ভাইয়ের 2টা আর বড় ভাইয়ের 3টা সন্তান হলেও মেজো ভাই বিয়ের 4 বছর পরে সন্তানের মুখ দেখতে পারেনি। মেজো ভাই আরেকটা বিয়ে করবেন কিনা এটা নিয়ে চিন্তা ভাবনা করেছিলেন। যে স্ত্রী তাকে সন্তানের মুখ দেখাতে পারবে মেজো বউকে, তাহলে এই বাড়ি ছেড়ে চলে যেতে হতো। ঠিক এই সময় আনন্দ সংবাদটা পেল সবাই। মেজো বউ অন্তঃসত্ত্বা, মেজো ভাইয়া আর ভাবির আনন্দ দেখে কে? এই উপলক্ষে এই উৎসবের আয়োজন। রাহেলা যখন আনন্দের সাথে আমজাদের এই খবরটা দিল, তখন সে সামান্য একটু মুচকি এসে বলল, ভালোই তো। শুনেছিলাম কোনো ফকিরের কাছ থেকে পানি পড়া নিচ্ছে। ফকিরটা কামের। আশায় রাহেলায় চোখও জল করে ওঠে। বিয়ের 5 বছর হলো, সেও তো সন্তানের সুখ পায়নি। সেও কি যাবে নাকি সেই ফকিরের কাছে? কোথায় থাকে সে? তার সপ্তাহখানেক পর এক সন্ধ্যায় একটা চাদরে পেঁচিয়ে কিছু জিনিস নিয়ে ঘরে ঢুকতে দেখে রাহেলা আমজাদকে। সে কৌতূহলী হয়ে জানতে চায়, চাদরের ভেতরে কি? আমজাদ ফিসফিস করে বলে, দরজা বন্ধ করে আসো। চৌকির ওপরে চাদর নামিয়ে প্যাঁচ খুলতেই রাহেলার চোখ ছানা বড়া হয়ে যায়। এত গহনা সে একসাথে জীবনে কখনো দেখেনি। তার সাথে এগুলো কি? 500 টাকার নোট না? কতগুলো ওখানে? রাহেলার বিস্ময়কর কাটতেই চাইল না। আমজাদ হাত ধরে তাকে বিছানায় বসালো, বলল, মেজো ভাবি দিছে। রাহেলা অবাক হয়ে বলল, শুধু জ্বরের সময় মাথায় পানি ঢেলে দেওয়ায় লাইগে এত কিছু দিল? ধুর বোকা, ভাবির ওই ফকিরের পানি পড়া তো আমিই আইনা দিলাম।
তখনই নাকি ভাবি মনে মনে নিয়ত করেছিল, এইবার যদি সুখের মুখ দেখে তাহলে তার অর্ধেক গহনা আমাগো দিয়া দিবে। আমাগো আর দাসী বান্দির মতো এই বাড়িতে থাকা লাগবে না। আমরা ঢাকা যাবো, নতুন কইরা সংসার শুরু করবো। রাহেলার বিস্ময় এখনো যাচ্ছে না। সত্যি ভাবি অর্ধেক দিয়া দিল? মেজো ভাইয়ে জানে? ধুর বোকা, সে কি তাইলে দিত? তার এসব জানানোর কাজ নাই। কালকেই আমরা ঢাকা যাবো, তোমার নতুন সংসার হইব। রাহেলা খুবই সহজ সরল মেয়ে, জটিলতার সঙ্গে তার কোনো সম্পর্ক জানাশোনা নেই। মেজো ভাইয়ের অনুপস্থিতিতে তার স্বামীর মেজো ভাবির ঘরে যাওয়া, সামান্য এই কারণে ভাবি এত গহনা দেওয়া, তারপরেও তার অন্তঃসত্ত্বা হওয়া, এই বাড়ি থেকে তাদের দূরে চলে যাওয়া, এসবের মাঝে যে জটিলতা কিছু থাকতে পারে তা তার চিন্তাশক্তির বাইরে। সে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে ওঠে। তার নিজের একটা সংসার হবে, সেখানে সেই হবে পরিচালক। এই চিন্তার পলকে সে শিউরে ওঠে। সারা রাত মন নাচতে থাকে। পরের দিন ভোরে ঘুম থেকে উঠে স্বামীকে তার পাশে না দেখে সে চমকায় না, ভাবে গেছে কোথাও। আশেপাশে ঘরের আলনায় নিজের জামা কাপড়, সব গহনা আর সারা রাত ধরে নতুন সংসারের চিন্তায় ডুবে থাকা রেহেনার স্বপ্নকে সাথে করে নিয়ে রাতেই যে আমজাদ এই গ্রাম, জেলা আর তার থেকে অনেক দূরে চলে গেছে তা বুঝতে তার দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়। তখন পাথরের মূর্তির মতো এই দারিদ্র ঘরের চকিতে বসে থাকা ছাড়া তার আর কিছুই করার থাকে না। আমজাদ যে রাহেলাকে এই বাড়ি ফেলে আর কখনো এখানে ফিরবে না ভেবে একেবারেই চলে গেছে, তা বুঝতে পারি। বাকি সবার পুরো দিনটা কেটে গেল। সবাই উত্তেজিত, শুধু বাড়ির মেজো বউকে এই বিষয়ে উদ্বিগ্ন কম মনে হলো। সে অন্য কিছু নিয়ে দুশ্চিন্তা করছিল। পাশে হারামজাদাটা যাওয়ার আগে সব ফাঁস করে দিয়ে যায়নি তো? রাহেলাকে আমজাদের হঠাৎ এমন নিরুদ্দেশের কারণ অনেক জিজ্ঞেস করতেও যখন সে গহনার কথা তুলল না, তখন মেজো বউ কিছুটা নিশ্চিন্ত হলো, যদিও তার মধ্যে থাকা আতঙ্ক ভাব তেমন গেল না। রাহেলা তখন বিশ্বাস করতে পারেনি আমজাদ তাকে ফেলে এই বাড়ি ছেড়ে সত্যি সত্যি চলে যেতে পারে। এত অসম্ভব। তার এত ভালোবাসা, এত মায়া সব কি মূল্যহীন? তার বিচক্ষণ মেজো ভাই যখন এসে তাকে বলল একটা গাড়ি নিয়ে বাজার থেকে ঢাকার বাসে তাকে যেতে দেখেছে। কিছু লোক তখনও রাহেলার মনে ক্ষীণ বিশ্বাস ছিল তার এমন বুদ্ধিমান ভাইয়েরও হয়তো কোথাও ভুল হচ্ছে, গেলই বা কই। হয়তো সে ঢাকায় গেছে বাড়িঘর ঠিক করতে, একদিন এসে তাকে নিয়ে যাবে। স্বামীর ক্ষতি হয়, সে যদি মামলা খায়, এই ভয়ে গহনার কথা ভুল করেও উচ্চারণ করে নাই সে, এমনকি মেজো ভাবির কাছেও না। ভাবে হয়তো ভাবি গহনাগুলো আমজাদকে দেয়নি, আমজাদ চুরি করে নিয়ে গেছে। ভাবি হয়তো এখনও টের পায়নি, চুরি করলে তার জন্য ছাড়, আর কেনই বা আমজাদ চুরি করবে? এই গোটা দুনিয়ায় সে ছাড়া আর কেউ আছে আমজাদের? কে তার স্বামীকে এতটা ভালোবাসবে? আর হোক না সে একটু কালো, চিকন, সন্তানের মুখ দেখাতে পারছে না, এই তুচ্ছ কিছু কারণে তাকে ফেলে যাবে আমজাদ? এটা কিছুতেই হতে পারে না। সে মানুষ চিনতে ভুল করবে? আমজাদ ঘর বাড়ি ঠিক করে আবার আসবেই তাকে ঢাকায় নিয়ে যেতে। সেখানে তার একটা সংসার হবে, নিজের রান্নাঘর, আলমারি থাকবে। সংসারে কি কি বাজার লাগবে তার লিস্ট করে সে করবে। তার বাড়ির আর এলাকার কিছু মানুষেও বিশ্বাস ছিল রাহেলার স্বামী ফিরে আসবে। তারা প্রায়ই রাহেলাকে আশ্বাস দিয়ে বলতো তার স্বামী ফিরে আসবে। ঢাকা শহর তো আর কম কথা না। আমজাদের সহায় সম্পদ সম্পর্কে সবার ধারণা ছিল। সেখানে সহায় সম্বলহীন একজন মানুষ আর কতদিনই বা টিকবে? ঘরে ফিরে আসতেই হবে। এইসব কথা যারা বলতো রাহেলাকে নজরে, এরা পৃথিবীর সেরা মানুষের রূপান্তরী হলো। তাদের কথা শুনে তার চোখ বেয়ে পানি পড়তে শুরু করত। পুরনো স্বপ্ন আবার প্রাণ ফিরে পেত। আবার তার স্বামীর কাছে অনেক গহনা টাকা আছে মনে হতেই বুকটা ধকধকিয়ে উঠত। যদি না ফেরে, মেজো ভাবি তাকে বেশি আশ্বস্ত করত।
তার স্বামী আবার ফিরে আসবে বলে। মেজ ভাবিকে আগে থেকে শ্রদ্ধা করত সে, তা যেন ভালোবাসার রূপান্তরিত হলো। আগে বাড়িঘরের কাজ করে যতটুকু সময় পেত স্বামী সেবা করে কাটিয়ে দিত, এখন সে সবটুকু ঘরে বসে কাঁদে আর স্বামী ফিরে আসার অপেক্ষা করে। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, 1 বছর পেরিয়ে গেল, এখনো আশা ছাড়েনি রাহেলা। মাঝে মধ্যে স্বপ্নে আমজাদকে নতুন শাড়ি গহনা নিয়ে দরজা ঠেলে ঘরে ঢোকে, রাহেলার হাত ধরে চকিয়েতে বসায়, অপলক চোখে তার দিকে তাকিয়ে থাকে। হঠাৎ পকেট থেকে স্বর্ণের চুড়ি বের করে পরিয়ে দেয়। খাবারে অনিয়ম, অগোছালো জীবনযাপন, ঘাটনি রাহেলার চেহারা আরও খারাপ করে দিয়েছে। কিছু করেই সুখ পায় না সে। মেজভাবির ছেলে হওয়ার পর বাড়ির কাজের মেয়ে রাখা হয়েছে, এখন রাহেলার কাজ কমে গেছে। সে বাচ্চার দেখাশোনা করে, ফিটার খাওয়ায়, ভাবিকে টুকটাক কাজ করে, এই তো। আগে তাও সারাদিন নানান কাজ করে ব্যস্ত থাকতো, এখন অবসর সময়ে শুধু আমজাদের কথা ভেবেই কাটায়। লোকটার না ফিরে আসার কোনো কারণ দেখে না সে। আরও 1 বছর কেটে যায়, চেহারা মলিন, চিন্তিত থাকেও। এখন মেজ ভাবির সঙ্গে থাকে সে। অনেকটাই নিয়মতান্ত্রিক জীবন, বরাদ্দ করা খাবার না খেলে নষ্ট হবে, এতেই ভাবির বকা খেতে হবে। নিয়মিত খাওয়া, পরিশ্রম করে কমে যাওয়া, স্বাস্থ্য ফিরতে লাগলো রাহেলার। চেহারা আরও মায়া মায়া হলো। পাড়ায় কিছু মেয়ে বউ বলতে লাগলো, এরকম চেহারা যদি আগে থাকতো তাহলে স্বামী কিছুতেই ফিরে যেত না। মধ্যবয়স্ক স্ত্রী হিনা কয়েকজন রাহেলার মেজ ভাইয়ের কাছে বিয়ের প্রস্তাবও নিয়ে এসেছিল। তাদের সন্তানদের দরকার নেই, আগের স্ত্রী সন্তানদের দেখাশোনা আর গৃহস্থল দেখাশোনা করলেই চলবে। ভাইদের শত অনুরোধ রাখেও বিয়েতে রাজি হয় না রাহেলা। কেন হবে? তার স্বামী কি মরে গেছে? সে ঢাকায় গেছে। কই, অনেকের স্বামী তো বিদেশে গিয়ে 10-12 বছর পরে ফিরে আসে। সে বউরা বুঝি এরম মাঝে আবার বিয়ে করে? তাহলে সে কেন করবে? তার স্বামীও ফিরে আসবে, সে এত সাহস পাচ্ছিল অবশ্যই মেজভাবির কারণে। তার স্বামী চলে যাওয়ার পর থেকে রাহেলা অনুভব করতে পারে তার মেজভাবি তার জন্য মায়া অনুভব করে। কেমন যেন একটা টান সৃষ্টি হলো দুজনের মাঝে, যা আগে কখনোই ছিল না। তার সংসারের দায়িত্ব রাহেলার কাঁধে তুলে দিয়ে নিজেই যেন রাহেলার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। না হলে রাহেলা কবেই পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরত। এখন রাহেলার আনন্দ আর মায়ার আরেকটা উৎসাহ হলো মেজ ভাইয়ের ছেলে মনো। ছেলেটা যে এত মায়াবী চেহারা নিয়ে জন্মেছে, একেবারেই ছোট থেকে পালার কারণে মা আর ছেলের সম্পর্ক যেন গড়ে উঠেছে। ছেলে আর ফুপুর মাঝে রাহেলাকে পেলে আর কাউকে চায় না, শুধু ছোটবেলা থেকে পালার জন্য না, অন্য কি এই কারণেই যেন রাহেলার বাচ্চা এই ছেলেটার প্রতি একটা টান অনুভব করে। খুব আপন মনে হয় একে। মনের ভুলে মাঝে মধ্যে নিজের স্বামীর চেহারার সঙ্গে একে মিলাতেই নিজেকে মনে মনে গালি দিতে থাকে রাহেলা। তার মাথা কি খারাপ হয়ে গেছে? কিসের উল্টাপাল্টা চিন্তা করে সে? আবার সেসব রাতের কথাও মনে পড়ে, যে রাতে মেজুভাবির ঘর থেকে আমজাদকে বের হতে দেখেছিল সে। আবার সে চুপি চুপি ছেলেটাকে বুকে চেপে ধরে কানের কাছে ফিসফিস করে বলে, বড় হলে আমারে মা ডাকবি, বলতো মা। তার মাথা কি খারাপ হয়ে যাচ্ছে? নিজেকে সামলাও সে। এভাবে আরও 2 বছর কেটে যায়। রাহেলার ভালোবাসা এখন মনু আর তার স্বামীর মধ্যে দ্বিগুণিত হলেও এখনও সে তার স্বামীকে ভুলতে পারেনি। আশায় আছে একদিন ফিরবে সে। সেদিনও মনুকে ছেড়ে স্বামীর সঙ্গে ঢাকায় যেতে সে প্রস্তুত। কষ্ট হবে হোক একটু। মনু হাঁটতে পারে, মিষ্টি করে কথা বলতে পারে, পুরো বাড়িটাকে মাতিয়ে রাখে। ছোট ভাই ভাবি, বড় ভাই ভাবি, তাদের সন্তান সবার চোখের মণি। আর মেজ ভাই তো তাকে ছাড়া জগৎটাই চিন্তা করতে পারে না। আর মা এক মুহূর্তের জন্য চোখের আড়াল করেন না। তবুও যে ছেলেটার এর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসে তাকে, যার হাত ছাড়া খাবার খায় না, যাকে না জড়িয়ে ধরলে তার ঘুম আসে না, সেই ফুপু রাহেলা। ছোটরা ভালোবাসার প্রতিদান খুব ভালো করেই দিতে পারে। একদিন বাড়ির পাশে রাস্তা দিয়ে একটা সিএনজি যাওয়ার শব্দ শুনে রাস্তায় বেরিয়ে আসে রাহেলা। দেখেন উৎসুক দৃষ্টিতে সিএনজির দিকে। আশেপাশের ঘর বাড়ির অনেক মেয়েরাও তাকিয়ে আছে বাড়ি থেকে বেরিয়ে। এদিকে সিএনজি দিয়ে যারা আসা যাওয়া করে অধিকাংশ ঢাকার লোক।
রাহেলা উৎসুক হয়ে পাশের বাড়ির কামালের মাকে জিজ্ঞেস করলো, কে গেল গো ভাবি? আরে তুই ঘটনা শুনিসনি নাকি রাহেলা? বলে হাসতে হাসতে রাহেলার দিকে এগিয়ে এলো। আরে কয়েক বছর আগে মনে আছে, উত্তরপাড়ার বন্যার জামাই যে তারে ফেলে ঢাকায় চলে গেল আর ফিরে আসলো না। শোন, 6 মাস আগে বাপ মরার পর লোক ধরে বন্যাও গেল ঢাকায়। গার্মেন্টসে চাকরি পেল। চাকরি করা নাকি খুব সোজা, মাস শেষে নগদ টাকা। তো একদিন রাস্তায় তার জামাইয়ের সাথে দেখা, আর কি চিনতে পায়রা কি যে বকুনি বন্যায়। তারপরে জানা গেল ওইখানে গিয়ে আর একটা বিয়া করেছে। বন্যারে দেখা আবার মনে ধরেছে, তাই শুনছিলাম বন্যা ওর জামাই নিয়ে আজকে আইব। চাচি তো তাই কইল। কথাটা শুনে রাহেলার বুকের ধক ধক বেড়ে গেল। সে ঘরে চলে এলো। এক ঘরে চলে গেল যেন সে অনেক বছর আগে জমা স্বামীর সঙ্গে সংসার করার স্বপ্ন আবার চোখের সামনে ভেসে উঠল। লোকে বলে তার চেহারা নাকি আগের থেকে সুন্দর হয়েছে। আসলে কি তাই? আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। হতাশ হলে সে। বন্যার স্বামী অনেক বছর আগে গ্রাম ছেড়ে ঢাকায় চলে গিয়েছিল, আর বন্যার 6 মাস আগে ঢাকায় যেতে তার স্বামীর সঙ্গে দেখা হয়ে গেল। তবে সে যে শুনেছিল ঢাকা শহর অনেক বড়, কোটি কোটি মানুষ থাকে। টিভিতেও তো ঢাকা শহর দেখেছে সে। এক লঞ্চ ঘাটে যত মানুষ, তাদের পুরো গ্রামে তত মানুষ নেই। তাহলে তার ভাইয়েরা যে বলতো ঢাকা শহরে হারিয়ে যাওয়া মানুষ খুঁজে পাওয়া যায় না, সেটা পুরোপুরি ঠিক না। ভালোবাসার টান থাকলে খুঁজে পাওয়া সম্ভব। সে মেজো ভাইয়ের কাছে এই কথা বলতেই ধমক খেল। ঢাকা শহর কি সহজ জিনিস পাইছিস? এই এই জোরেচ্ছাটার লাইগা এখন তুই আশায় বসে আছিস? ওই না, মনে কর মইরা গেছে। উল্লেখ করা হয়নি, এর মধ্যে অনেক আগেই মেজভাবি প্রকাশ করেছে তার ঘরের আলমারি থেকে অর্ধেক গহনা আর কিছু টাকা চুরি হয়েছে। কাজটা হয়তো আমজাদি করেছে। মেজ ভাইও এবার হঠাৎ আমজাদের নিরুদ্দেশ হওয়ার পেছনের কারণটা বুঝলো, কিন্তু বোনের আর বাড়ির সম্মান যেন যাতে নষ্ট না হয়, তাই এই বাড়ির বাইরে কথাটা ছড়ায়নি। ভাবিকে বলতে সে হেসে উঠে বলল, কেন রে, আমাদের মনোভুজে আর তোকে ভালোবাসে না যে পুরনো নাগরের জন্য ঢাকা যেতে হবে? রাহেলা বুঝতে পারে এরা কখনো তার স্বামীর কাছে তাকে যেতে দেবে না। যা করার তাকেই করতে হবে। এখন আলম মামাই ভরসা। আলম মামার আরেকটা নাম দালাল। কয়েকটা পুলিশে কেসও খেয়েছে সে। শোনা যায় গ্রামের সহজ সরল মেয়েদের সুন্দর জীবনের স্বপ্ন দেখিয়ে শহরে নিয়ে গিয়ে দুষ্ট লোকেদের কাছে বিক্রি করে দেয়। সেখানে তাদের নিয়ে নোংরা কাজ করানো হয়। এই আলম মামার পথে ঘাটে রাহেলাকে দেখে রঙিন ঢাকার গল্প শোনাতো। সেখানে জীবন কত সহজ, টাকা কামানো কত সহজ। সেখানে একবার কাজে ঢুকতে পারলে সে একজন কাজ করে গ্রামের পুরো গোষ্ঠীকে খাওয়াতে পড়াতে পারত। সেই কথা কি নেই সেখানে? কেবলমাত্র বোকারাই এখন গ্রামে পড়ে থাকে ইত্যাদি। আকার ইঙ্গিতে রাহেলাকে এটাও বলতে ছাড়েনি যে তার স্বামীর মতো একটা লোককে কয়েকবার দেখেছে বোধ হয়। নিশ্চিত করে বলতে পারছে না, তবে ঢাকায় গিয়ে খুঁজলে পাওয়া অসম্ভব না। রাহেলা তখন কোনো ভরসা পায়নি। তাছাড়া আলম মামার দুর্নাম সম্পর্কে সবটাই তার জানা। কিন্তু আজ সে কি হলো? সেই আলম মামা ছাড়া আর কারো উপর ভরসা করতে পারল না সে। ঢাকার কী বা জানে সে? আলম মামা প্রথমে তার কথা শুনে মুখ গম্ভীর করে বললেন, এই আর কি ব্যাপার মামা, বইলা ডাকো, প্রয়োজনে কাজ না লাগলে লাগাবো। আর কখন? তো ভাইদের অনুমতি তো লাগবে। রাহেলা যখন শান্ত কণ্ঠে বলল, ভাই ভাবি কাউকে জানিয়ে যাব না, সে চুপি চুপি যাবে, তখন এই 50 অর্থ লোকটার মুখ যে প্রশান্তিতে ভরে গেল। তা মাটির দিকে তাকিয়ে থাকা রাহেলা দেখতে পেল না। আলম মামা গম্ভীর চাপা কণ্ঠে বললেন, কবে যাবা? আজ রাইতেই? পারবেন? পারুম না মানে? ভাগ্নি বিপদের সময় মামার কাছে আসবে না তো কার কাছে যাবে? আমি তো আগেই বলেছিলাম। মামা বইলা ডাক, দাঁড়াও। এই বলেই ঘরে ঢুকে একটা পুরোপুরি কালো বোরকা আর হিজাব নিয়ে এসে রাহেলাকে দিল। বলল, রাত 10টায় পুকুর পাড়ে আসবা। খরচ? আহা,
মামা বইলা ডাকো, আবার খরচ, পুরো দায়িত্ব আমার। রাহেলা জামার ভেতরে বোরকা পেঁচিয়ে নিয়ে ধীরে ধীরে বাড়ির পথে যায়। মনে হাজার প্রশ্ন আর চিন্তা চলবে।